চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে। আমি গান গেয়েছি ঠিকই, কিন্তু আমি টাকার জন্য গান করিনি। ভালো দিয়ে তো এখন ভিউ হয় না। সবাই চেষ্টা করছে কি করে ভাইরাল হওয়া যায়। গায়ক হব বা শিল্পী হব এরকম কোনো বাসনা আমার ছিল না। আমি শিক্ষক হতে চেয়েছিলাম, কলেজও ছেড়েছিলাম গানের জন্যই, টেলিভিশনও ছেড়ে দিলাম গানের জন্যই। এখন আমি গান শুনলেই আমি চিন্তা করি এটা কি সত্যিকারের কারো গাওয়া গান নাকি এআই। প্রযুক্তির যে দ্রুত গতি, সেই সঙ্গে যেন আমাদের জীবনের গতিও ছুটে চলেছে। আমাদের পুরনো সব মূল্যবোধকে, পুরানো সব শিল্পবোধকে আমরা ভুলে যাচ্ছি, সেগুলো থেকে অনেকখানি সরে যাচ্ছি। অর্থাৎ মানুষের জীবনের মূল্যবোধে বিরাট পরিবর্তন এসছে। একান্নবর্তী পরিবার থেকে আমরা এখন প্রতিটি ব্যক্তি এক একটি নিঃসঙ্গ আইল্যান্ডের মতো। তো এই যে পরিবর্তনগুলো জীবনে হয়েছে, সে সমস্ত পরিবর্তনের ছাপ তো সর্বক্ষেত্রেই পড়বে। তার মধ্যে সঙ্গীতও বাদ যায় না, কারণ মানুষের বিনোদনের যে সংজ্ঞা ছিল তারও বিরাট পরিবর্তন হয়ে গেছে। মানুষ এখন শিল্প খোঁজে না, মানুষ এখন নিছক বিনোদন খোঁজে। সবকিছুই আমাদের কাছে খুব যেন স্থূল হয়ে গেছে, বিনোদনটাও হয়ে গেছে স্থূলতা নির্ভর। তার তো আমরা প্রত্যক্ষ করি, এই যে ভাইরাল সংস্কৃতি আমাদের মধ্যে শুরু হয়েছে, অর্থাৎ সবাই চেষ্টা করছে কি করে ভাইরাল হওয়া যায়। তো সেই ভাইরাল হতে হলে সবচেয়ে সহজ পথ হচ্ছে স্থূলতা, এবং স্থূলতা কিভাবে আমাদেরকে ধীরে ধীরে গ্রাস করছে। স্টার হওয়ার সাথে অনেক কিছু জড়িত, জনপ্রিয়তা জড়িত। জনপ্রিয়তা মানেই হচ্ছে আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে। তো কাজেই জীবনটাই তো ওরকম হয়ে গেছে। আমি আমাদের সময়টাকে বলি, বা আমাদের পূর্ববর্তী সময়টাকে বলি আদর্শিক যুগ। সেই আদর্শিক যুগ এখন নেই। আরেকটি জিনিস অতি দুঃখের সঙ্গে আমার বলতে হয়, আমরা জাতিগতভাবে মনে হয় ঐতিহ্যের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ বা ঐতিহ্যের প্রতি আমাদের যে ভালোবাসা, এটা বোধহয় আমাদের একটু ঘাটতি রয়েছে এখানে। যেমন আমাদের এই ঢাকা শহরের কিছু কিছু আইকন ছিল, একটা পরিচিতি ছিল, মানে ঢাকা শহর বললেই এদের কথা মনে হতো। জাতীয় সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে যাদের সম্পর্ক ছিল, সেগুলোকে আমরা কি অবলীলাক্রমে ভেঙে ফেলছি। ভেঙে আমরা সেখানে বহুতল ভবন তৈরি করছি বা করব। আমাদের পুরনো বেতার ভবন, যেমন আমাদের পাবলিক লাইব্রেরিটি, এগুলো তো ঢাকা শহরের একটা ইতিহাস। একজন শিল্পীর বিভিন্ন প্রকারের কাজ করতে হয়। যেমন আমরা যখন বেতারে যেই গান যখন হয়েছিল, তখন কিন্তু এর সঙ্গে কোনো বাণিজ্যিক সম্পর্ক বা বাণিজ্যিক চিন্তা ভাবনা ছিল না। একটাই চিন্তা ছিল যে কি করে একটি পরিচ্ছন্ন, সুন্দর, শিল্পসম্মত গান তৈরি করা যায়। এইটাই ছিল সবচেয়ে বড় উদ্দেশ্য। এখন সেই উদ্দেশ্য ক্রমাগত বদলাচ্ছে। আমি বলেছি, এটা আমার জীবনীতেও বলেছি, যে গায়ক হব বা শিল্পী হব এরকম কোনো বাসনা আমার ছিল না। আমি শিক্ষক হতে চেয়েছিলাম। নিয়তি টেনে নিয়ে গেছে এই গানের দিকে, সঙ্গীতের দিকে, এবং সঙ্গীতই আমার জীবনকে গ্রাস করতে শুরু করেছে। এটি সুবল দাসও আমাকে, তিনি তো আমার এক অর্থে গুরুই ছিলেন, কারণ তার কাছেই আমি গান সঙ্গীত সম্পর্কে যা কিছু শেখার অনেক কিছুই শিখেছি। তো তিনি বারবারই বলতেন যে তুমি নিজের নামে একটি সঙ্গীত পরিচালনা করো। তা আমি তাকে বলতাম যে না দাদা, আপনি যতদিন করছেন আমি আর করব না। তারপরেও জোর করে তিনি একটি ছবিতে আমাকে দিয়ে আমার নাম ব্যবহার করেছিলেন। আমি গানটাকেই মনে করতাম যে এটাই আমার ক্ষেত্র, আমি সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে যাব না। যদিও আমি অনেক গান সুর করেছি, অনেক জনপ্রিয় গানও রয়েছে আমার সুর করা, কিন্তু আমি এটাকে বেছে নিইনি। হেমন্ত মুখোপাধ্যায়, তিনি সমানভাবে গান গেয়েছেন, সমানভাবে চলচ্চিত্র পরিচালনা করেছেন। তা আমি তো আর হেমন্ত মুখোপাধ্যায় নই, তার ধারে কাছে যাওয়ার ক্ষমতা আমার নেই। কাজে আমার পক্ষে এই দুইটা ম্যানেজ করা খুব এটা সম্ভব হতো বলে মনে হয় না, কারণ কোনোটার প্রতি তখন আমি সুবিচার করতে পারতাম না। হ্যাঁ, কাদের জামেরী সাহেবের কাছে আমি সঙ্গীতে তালিম নিয়েছি আমি কিছুদিন। হ্যাঁ, উনিও এক অর্থে আমার গুরুদের মধ্যেই একজন। তার কাছ থেকে আমি বাংলা গান গাওয়ার পদ্ধতি, বাংলা গান কিভাবে গাইতে হয়, তার উচ্চারণ কিভাবে করতে হয়, টেকনিক্যাল দিকগুলো, তিনি খুব খুঁতখুঁতে মানুষ ছিলেন, তো আমাকে খুব স্নেহ করতেন। তিনি আমাকে দিয়ে প্রচুর গান করিয়েছেন এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। শুধু আমি নই, বাংলাদেশের
যে সঙ্গীত, আধুনিক সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত সব কিছুই তার কাছে অনেকখানি ঋণী। তিনি প্রথম বাংলাদেশে এই রবীন্দ্রসঙ্গীত শিক্ষার প্রচলন শুরু করেছিলেন। তিনি ছিলেন প্রথম রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক। আর আধুনিক গান তো বটেই, শুধু আমার না, এই দেশের সঙ্গীত পরিচালক বা সুরকার হিসেবে আলাউদ্দিন আলীর নামটি প্রথম আসতে হবে। আলাউদ্দিন আলী এত প্রতিভাবান একজন সুরকার, সঙ্গীত পরিচালক ছিলেন যে তাকে অন্তত আমি মনে করি সারা উপমহাদেশের প্রেক্ষিতে তাকে বিচার করতে হবে, শুধু বাংলাদেশ নয়। হ্যাঁ, নাজমুল হুদা তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল সেই কলেজ থেকেই, কলেজ জীবন থেকেই। এবং আমার মনে হয় যে ও যদি আমার বন্ধু না হতো আর আমাকে ইনসিস্ট না করতো গান গাওয়ার জন্য, আমি হয়তো গান গাইতাম না। আমি গান গাইতে চাইতাম না, অনুষ্ঠানে যেতে চাইতাম না। ও জোর করে আমাকে, না তোকে যেতে হবে, চল, জোর করে ধরে নিয়ে যেত। এইভাবেই ও আমাকে, আমার, হ্যাঁ, এরা সব আমার, এম এ হামিদ, মোহাম্মদ আলী সিদ্দিকী, খন্দকার ফারুক আহমেদ, আব্দুল জব্বার, মাহমুদুল নবী, আমরা সব একই সঙ্গের, বশির আহমেদ, আমরা সব একই সঙ্গের। এবং মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর সব দেশেই একটা সময় হঠাৎ করে কিছু একগুচ্ছ শিল্পী তৈরি হয়ে যায়, যেই সময়টাকে আমরা স্বর্ণযুগ বলি। আমি প্রথমেই বলেছি যে শ্রোতাদের যেমন বিনোদনের সংজ্ঞাটা অন্যরকম হয়ে গেছে, শিল্পীদেরকেও ওই তাদের অনুসারী হতে হয়েছে। যেমন একটা উদাহরণ দিই, একটা কবিতা পড়েও তো মানুষ বিনোদন লাভ করে, না হয় পড়তো নাকি কবিতা। কিন্তু এখন যেটা হয়ে গেছে, তাৎক্ষণিকভাবে আমার কর্ণে প্রবেশ করবে গান, আরেক কর্ণ দিয়ে বেরিয়ে যাবে, তারপর আমি ভুলে যাবো, আই ফরগেট ইট। আবার নতুন কিছু চাই, নতুন কিছু আসলো। আমাদের সময় যা করেছি প্রত্যেকের নিজস্ব একটা বৈশিষ্ট্য ছিল, তার কণ্ঠের মধ্যে, তার গায়কের মধ্যে, তার সব কিছুর মধ্যে, এমনকি তার শব্দ উচ্চারণের মধ্যেও নিজস্বতা ছিল। সেই সব জিনিস আর এখন নাই। আমি জানি না কি জন্যে, আধুনিক প্রযুক্তির জন্য নাকি সবার কণ্ঠই একই রকম মনে হয়। তো এত সবার গান শুনে একটা শুনলেই তো হয়। সব ক্ষেত্রে মোবাইল প্রত্যেক দিনই একটা নতুন নতুন করে বের করছে, প্রত্যেক বছর নতুন জিনিস বের হচ্ছে। তো সেই সঙ্গীতের ক্ষেত্রেও তাই, ওই আজকে কি হলো সেটা, হ্যাঁ, তারপর কালকে ভুলে গেলাম, আবার নতুন কিছু আসলো। এটা যুগের ব্যাপার। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেব, ওনার যদি ওই তাগাদা না থাকতো তো এই বই লেখা আমার পক্ষে সম্ভব হতো না। উনি এই কিছুদিন পর পরে কদ্দূর হলো ভাই, কদ্দূর হলো এই খুঁচিয়ে আমাকে, তাও প্রায় 2-3 বছর লেগেছে। 87-তে পদার্পণ করব, 65 এখন অবশ্য ছেড়ে দিয়েছি গাই না। আমার শারীরিক ব্যাপারে সমস্যা, আমার করোনার পরে একটু সমস্যা হয়ে গেছে আমার, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার গান গাওয়ার ইচ্ছাটা, এটা অনেকাংশে অনেক কারণে খুব আহত হয়েছে। আমি বলি, আমি তো এখন করলে পরে আমার সেই সময়কার ধারাতেই কাজ করব, তা তো এখন পাবে না, হালে পানি পাবে না। এখন তো যুগের পরিবর্তন হয়ে গেছে, এখন অন্যরকম, সুরও অন্যরকম হয়ে গেছে। আমরা তখন যেটাকে ভালো বলতাম, যেসব গান শুনে সম্মোহিত হতাম, এখন তো মানুষ সেসব গান শুনে হবে না। যেমন আমার একটি দেশের গান আছে, অনেক ছেলেমেয়েরা গানটি রিমেক করছে, আমি সাধারণত নিজের গান খুব বেশি শুনি না। তো এই গানটি আমি শুনলাম, তো তার নিচে একটি কমেন্ট হঠাৎ আমার চোখে পড়লো, এত সুন্দর গান, এত ভালো গান, কিন্তু ভিউ এত কম কেন? ভালো দিয়ে তো এখন ভিউ হয় না। ওই যে বললাম, ভিউ হয় এখন ভাইরাল পদ্ধতিতে যেতে হবে। এআই যেইভাবে অগ্রসর হচ্ছে সর্বক্ষেত্রে, আমার মনে হয় যে একদিন মানুষের প্রয়োজন ফুরিয়ে যাবে, কারণ এআই নিজেই তখন নিজেকে তৈরি করবে। এখন আমি গান শুনলেই খুব ভালো লাগলে আমি চিন্তা করি এটা কি সত্যিকারের কারো গাওয়া গান নাকি এআই। এমনকি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম সংবাদ আসে, আমার সন্দেহ হয় যে এটা কি সত্যি না এআই। সারা জীবন তো লেখাপড়া করলাম, লেখাপড়ার সময় লেখাপড়া করলাম, লেখাপড়া করেই চাকরিতে ঢুকে গেলাম, তারপরে তো গান গাওয়া শুরু করলাম। কলেজও ছেড়েছিলাম গানের জন্যই, টেলিভিশনও ছেড়ে দিলাম গানের জন্যই, কারণ ওটা খুব ডিমান্ডিং কাজ ছিল। তখন সারা দিন কাজ করতে হতো। টেলিভিশনের মানুষ খুব কম, অল্প কিছু সংখ্যক মানুষ আমরা টেলিভিশন চালাতাম। আমি তো ওই সারেগামা শিখাই না, বাংলা গান কিভাবে গাইতে হয়, বাংলা গানের উচ্চারণ কেমন হবে, বাংলা গানের থ্রোয়িং কেমন হবে, এই সূক্ষ্ম জিনিসগুলো আমি অনেককে দেখিয়ে দিয়েছি, শিখিয়েছি বলবো না, দেখিয়ে দিয়েছি। এবং
অনেকেই আমাকে গানের মাস্টার হিসাবে পেতে চেয়েছে, আমি বলি না, এটা আমার দ্বারা হবে না। আমার সেই সময়ও নেই, কারণ আমার নিজেরই সেই যোগ্যতা নেই শেখাবার মতো। আমি যেটা জানি সেটা তোমাদেরকে শেখাতে পারি। আমি গান গেয়েছি ঠিকই, এটা আমার প্রফেশনও ছিল বটে, কিন্তু আমি কোনোদিন টাকার জন্য গান করিনি। গান গেয়ে আমি টাকা পেয়েছি, নিয়েছি, সত্যি কথা, কিন্তু ওই টাকার জন্য গান করা সেটা আমি করিনি কোনোদিন। যতদিন গান করেছি আমি কোনোদিন টাকা কোথাও থেকে কোনো ডিমান্ড করে নেইনি। সব গানেই মনে হয় যে আবার যদি সুযোগ পেতাম তাহলে এই জায়গাগুলো আরো সুন্দর করে করতে পারতাম, বা এই জায়গাগুলো আমার পছন্দ হচ্ছে না, আমি আমার পছন্দ মতো আবার করতে পারতাম। খুব ভালো লাগে যে যাই হোক, অন্তত একটি লোক তো আমার গানটি গাইছে, তার মানে একটি লোকের অন্তরে আমি প্রবেশ করতে পেরেছি।